আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাদের এসএসসি কেমিস্ট্রি পদার্থের গঠন যে চ্যাপ্টারটা শুরু করছিলাম ওটার আজকে হচ্ছে আমাদের 4টা লেকচার কমপ্লিট করছিলাম। আজকে 5 নাম্বার লেকচার। 5 নাম্বার লেকচারের মাধ্যমে আমি এই চ্যাপ্টারটি কমপ্লিট করে দিব। 5 নাম্বার লেকচারের যে টপিক আছে সেটা হচ্ছে তোমাদের পরমাণু শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস। পরমাণু শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস যদি আমরা কমপ্লিট করে দেই তাহলে এরপরে চ্যাপ্টার 3-তে আর তেমন কিছু বাকি নেই। শুধু ছোট ছোট কিছু হচ্ছে জাস্ট রিডিং করা আছে, ওগুলা নিজেরা পড়ে নিবা। আর মেইন টপিক বলতে এগুলোই আছে। আজকে আমি যাচ্ছি, আমাদের টপিক হচ্ছে পরমাণু শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস। তো এটা বোঝার আগে আমি তোমাদেরকে পড়াইছিলাম যে মানে পরমাণু কি, অণু কি, তারপরে হচ্ছে তোমার মানে একটা পরমাণুর গঠন সম্পর্কে। তো এই যে ধরো একটা পরমাণু, পরমাণুর কেন্দ্রে থাকে আমাদের কি, পরমাণুর কেন্দ্রে থাকে আমাদের এই কেন্দ্রে থাকে হচ্ছে নিউট্রন, নিউট্রন প্লাস প্রোটন। আর এই যে পরমাণুর বাইরের যে অংশগুলো আছে, বাইরের অংশে থাকে আমাদের, এই অংশে থাকে আমাদের ইলেকট্রন। এখন আমাদের এই যে ইলেকট্রনগুলো পরমাণুর বৃত্তাকার কক্ষপথে থাকে, আমাদেরকে বের করতে হবে যে ইলেকট্রনগুলো পরমাণুর কক্ষপথে কিভাবে থাকে, কতটি করে থাকে, কতটি কোন কক্ষপথে থাকে। তো বোর পরমাণুর মডেল, যেটা বোরের পরমাণু মডেল থেকে তিনি হচ্ছে বলে গিয়েছেন আমাদেরকে যে পরমাণু হচ্ছে শক্তি স্তর থাকে। 4টি প্রধান শক্তি স্তরের কথা বলেছিলেন যে কে, এল, এম, এন। এন ইজ ইকুয়াল টু 1 হলে কে, 2 হলে এল, 3 হলে এম, এন্ড 4 হলে এন। সো ওই কক্ষপথগুলোই আমরা আজকে শিখবো যে কক্ষপথগুলোতে কিভাবে হচ্ছে ইলেকট্রন বিন্যাস হয়, মানে ইলেকট্রনগুলো কিভাবে যায়। ধরো পারমাণবিক সংখ্যা অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হয়। ধরো যখন এই যে এটা তো হচ্ছে আমাদের মেইন পরমাণুটা, এটা পরমাণু ভিতরে আছে। এটা এই যে তোমার প্রথম হচ্ছে এটা হচ্ছে তোমার ফার্স্টে, এটার জন্য n ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এটা হচ্ছে আমাদের কি, কে শক্তি স্তর। এটা হচ্ছে আমাদের এল শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের এম শক্তি স্তর, এবং শেষের যে শক্তি স্তরটা আছে সেটা হচ্ছে আমাদের এন শক্তি স্তর। সো এই হচ্ছে আমাদের যে শক্তি স্তর। তো আজকে আমরা শিখবো মূলত যে কে, এল, এম, এন শক্তি স্তর, এই শক্তি স্তরগুলোতে কিভাবে ইলেকট্রন বিন্যস্ত হয় সেগুলো। এখন তোমরা ধরো, আমরা তো জানি যে এগুলোতে হচ্ছে কে, এল, এম, এন হচ্ছে ইলেকট্রন বিন্যাস হবে। এখন সবার আগে জানতে হবে যে মানে ধারণ ক্ষমতা কতটুকু। একটা কে শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন যায়, এল শক্তি স্তরে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারে, এবং এম পর্যায়ক্রমে এম এবং এন এ কতটুকু থাকতে পারে। তো এটা জানার জন্য আমাদেরকে হচ্ছে একটা সূত্র মেনে চলতে হয়, সেটা হচ্ছে 2n স্কয়ার। সো 2n স্কয়ার যদি আমরা মানি তাহলে তোমার এই যে আমাদের কে এর জন্য আমরা জানি কি n ইজ ইকুয়াল টু 1, কে শক্তি স্তরের জন্য n ইজ ইকুয়াল টু 1। তাহলে কে শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা, ধারণ ক্ষমতা কত দেখি, 2 ইন্টু n এর মান হচ্ছে আমাদের 1, তাহলে 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 2টা, অর্থাৎ কে শক্তি স্তর সর্বোচ্চ আমরা 2টা ইলেকট্রন রাখতে পারবো। এরপরে আমাদের আসছে এল শক্তি স্তরে n ইজ ইকুয়াল টু আমরা জানি কত, এল ইজ ইকুয়াল টু আমাদের কে এল, এর জন্য হচ্ছে 2, তাহলে এল শক্তি স্তরে আমাদের হচ্ছে কয়টি ইলেকট্রন যাবে, 2 ইন্টু 2 স্কয়ার হচ্ছে 4 ইন্টু 2 আর 8টি। এরপরে তোমার এম শক্তি স্তরে আমাদের যাবে, এম শক্তি স্তরের জন্য আমাদের যাবে n ইজ ইকুয়াল টু 3। সো 2n স্কয়ার, 2 ইন্টু 3 স্কয়ার 9, 18টি, এবং আমাদের n শক্তি স্তরে যাবে n ইজ ইকুয়াল টু 4, তাহলে 2 ইন্টু 4 স্কয়ার 16, 2 ইন্টু 16 ইজ ইকুয়াল টু 32, অর্থাৎ 32টি ইলেকট্রন থাকতে পারবে। এখন এই যে ইলেকট্রনগুলো থাকে এগুলো কিভাবে থাকে, ধরো আমরা নিলাম ধরো সোডিয়াম। এখন আমরা জানি কি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11। এখন আমরা জানি কি পারমাণবিক সংখ্যা সমান সমান হচ্ছে কি প্রোটন সংখ্যা, ও প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা, প্রায় সেম থাকে। তাহলে যেহেতু প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা, ধরো এই যে পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা যেহেতু সেম, তাহলে এই যে ইলেকট্রন মানে এই সোডিয়াম পরমাণুতে 11টি ইলেকট্রন আছে পরমাণুর বাইরে, কক্ষপথগুলোতে 11টি ইলেকট্রন আছে, এবং 11টি ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হয় সেটা আমাদেরকে বের করতে হবে। ধরো 11টি ইলেকট্রনের দেখো শুরুতে হয় কে দিয়ে, কে তে যাইতে পারবে কয়টা, কে শক্তি স্তরে যাইতে পারবে 2টা, প্লাস
বাকি এল শক্তি স্তরে যাইতে পারবে আমাদের কয়টা, 8টা, প্লাস 8 থেকে কয়টা, 2 আর 8 10, আর একটাই অবশিষ্ট থাকে, ওটা আমাদের এম শক্তি স্তরে চলে যায়। তো এই যে এই নিয়মটা, এটা ফলো করলে আমাদের হাইড্রোজেন হইতে আর্গন পর্যন্ত সবগুলা, আর আর্গন 18 পর্যন্ত হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে যায় এই নিয়মে, মানে এটা মেনে চলবে। ধরো তুমি জাস্ট এই সিরিয়াল অনুযায়ী কতটার জন্য কোনটা, মানে ধরো কেতে 2টা যেতে পারবে, এল এ 8টা যেতে পারবে, তারপরে এম এ 18টা, এটা মেনে চললে হচ্ছে যায়। যেমন তোমার 18টা হচ্ছে যেই আর্গনে যায়, তাহলে আর্গনে কে শক্তি স্তরের জন্য 2টা যাবে সর্বোচ্চ, এল শক্তি স্তরে কয়টা যাবে, 8টা, এবং এম শক্তি স্তরে সর্বোচ্চ আমাদের কয়টা যাইতে পারবে, দেখো এম শক্তি স্তরে যাইতে পারবে 18টা, তো এম শক্তি স্তরে আমরা 10টা নিয়ে নিলাম। এটা মানে এই জিনিসটা মানে, তো এভাবে ইলেকট্রন বিন্যস্ত হয়। কিন্তু তুমি যদি ধরো সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা করছি, ওই জিনিসটা হচ্ছে এমন যে সোডিয়াম যেহেতু 11, ধরো এই হচ্ছে আমাদের পরমাণুর কেন্দ্র, এই হচ্ছে আমাদের কে শক্তি স্তর যেখানে ইলেকট্রন ছিল 2টা, এই হচ্ছে আমাদের এল শক্তি স্তর যেখানে ইলেকট্রন ছিল কয়টা, 8টা, আর এই হচ্ছে আমাদের ধরো আমাদের যে কে এল এম এম শক্তি স্তর যেখানে ইলেকট্রন ছিল একটা, মোট 11টা। এভাবে যায়। তো এই নিয়মটা হচ্ছে আমাদের ফলো করে হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত। কিন্তু যখনই আমরা আর্গনের উপরে চলে যাই, তখন দেখা যায় যে এই ইলেকট্রন বিন্যাসে কিছু ভিন্নতা চলে আসে। যেমন দেখো, ধরো যখন আমরা ধরো পটাশিয়াম নিয়ে আলোচনা করবো, পটাশিয়াম 19, পটাশিয়ামের এই যে 19তম ইলেকট্রন 18তম ইলেকট্রন পর্যন্ত আর্গনের মতোই ইলেকট্রন বিন্যাস করবে, 18টা ইলেকট্রন আর্গনের মতোই করবে। তুমি সবসময় মনে রাখবা যে ধরো তোমাকে ধরো ইয়ার উপরে আর্গনের উপরে দিছে কোন একটা পরমাণু, তো ওই পরমাণুর 18 নম্বর পর্যন্ত ইলেকট্রন বিন্যাস আর্গনের মতো ইলেকট্রন বিন্যাসই হয়। তাহলে 18 নম্বর পর্যন্ত যেহেতু আলাদা আর্গন পর্যন্ত হয়, তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে এরকম যে আর্গন প্লাস একটা ইলেকট্রন। এখন আর্গন পর্যন্ত তো ঠিক আছে, এই যে একটা ইলেকট্রন, সেটা তো আমাদের যে নিয়ম সেই রুলস অনুযায়ী এই ইলেকট্রনটা এক্সট্রা ইলেকট্রনটা কার যাওয়ার কথা, যেহেতু এম এ আমাদের সর্বোচ্চ গেছে কয়টা, যখন 18 করছি তখন কে গেছে 2টা, এল এ গেছে 8টা, এম এ গেছে 10টা, কিন্তু এম এ তো নিতে পারে সর্বোচ্চ কয়টা, 18টি। তাহলে এটা কিন্তু আমাদের এই যে আমাদের যে 18টি ইলেকট্রন এম শক্তি স্তরে যাওয়ার কথা, কিন্তু সেটা এম শক্তি স্তরে না গিয়ে সেটা আমাদের হচ্ছে তোমার কি জানে বলে এল শক্তি স্তরে চলে যায়। কিন্তু কেন যায় সেটা হচ্ছে আমি তোমাদেরকে আজকে ব্যাখ্যা করে দেখাবো যে ব্যতিক্রমগুলো কেন আসে। তো এই জিনিস বোঝার জন্য আমাদের প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে কিছু হচ্ছে উপস্তর থাকে, উপশক্তি স্তরের যে সংজ্ঞা সেটা বুঝতে হবে। তো উপশক্তি স্তর বোঝার জন্য আমাদের উপশক্তি স্তর বা উপশক্তি স্তর সরি উপশক্তি স্তর স্তর বা অরবিটাল, প্রধান শক্তি স্তরকে অরবিট বলে আর উপশক্তি স্তরকে তোমার অরবিটাল বলে। অরবিটাল বলে। তো উপশক্তি স্তর সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার থাকতে হবে ইলেকট্রন বিন্যাসের জন্য। তো উপশক্তি স্তরকে আমরা এল দ্বারা প্রকাশ করি। যেটা আমরা উপশক্তিকে এল দ্বারা প্রকাশ করি, এল এর মান হচ্ছে ধরো n ইজিক্যাল টু আমার 1। তো এল এর মান হচ্ছে এমন হয় যে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত যায়। তার মানে যখন আমাদের n এর মান 1, তখন আমাদের এল এর মান কি হবে, n-1 মানে 1 - 1 ইজিক্যাল টু 0, মানে কত, শূন্যই। আর যখন n এর মান যখন হচ্ছে আমাদের 2, তখন এল এর মান হবে n-1 ইজিক্যাল টু, এটা হচ্ছে আমাদের এল, এল এর মান হচ্ছে আমাদের n-1 ইজিক্যাল টু 2-1। 2-1 হচ্ছে 1, কিন্তু 1 তো 1 আমাদের যাবে কত থেকে, 0 থেকে l-1 পর্যন্ত, মানে 0 and 1। আর যখন n এর মান আমাদের 3 হবে, তখন আমাদের উপস্তর সংখ্যা বা উপস্তর হবে n-1 সমান হচ্ছে 3-1 হচ্ছে 2, তাহলে 0 থেকে 2, 0 1 2। আবার যখন n ইজিক্যাল টু 4, তখন n ইজিক্যাল n মাইনাস l ইজিক্যাল টু হবে n-1 ইজিক্যাল টু 4-1। তো 4-1 হচ্ছে 3, তাহলে 0 থেকে 0 1 2 3। এখন এই যে 0 0 1 0 1 2 3 0 1 2 0 1 আবার 2 3,
এগুলোকে আমরা হচ্ছে প্রকাশ করি যে যদি তোমার হচ্ছে 0 থাকে তখন সেটার জন্য আমরা লিখি 1s। যখন তোমার হচ্ছে এই যে যখন n = 1 তখন যখন 0 থাকে সেটার জন্য আমরা লিখি 1s, মানে 0 এর জন্য সবসময় আমাদের দেখব s, 0 এর জন্য সবসময় আমাদের s, 1 এর জন্য আমাদের হবে p, 2 এর জন্য আমাদের হবে d এবং 3 এর জন্য হবে আমাদের f। তো তোমার দেখো এটা কিভাবে হয়, ধরো এই যে এখানে ধরো এই যে 0 0 এর জন্য আমাদের হবে কত s, কিন্তু কত n এর মান যেহেতু 1 তাহলে 1s, তাই না? আর তোমার এই যে এখানে 0 এবং 1, 0 এর জন্য আমরা জানি কি s, তাহলে 0 এর জন্য এখানে আসবে আমাদের ধরো n = 2, তো 2 এর জন্য আমাদের আসে 0 আর 1, তো 0 এর জন্য আমাদের আসে কত s, তাহলে s, আর 1 এর জন্য আমাদের আসে p, কিন্তু n এর মান কত 2, তাহলে 2s 2p, ঠিক আছে? আর যখন n = আমাদের 3 মানে kl, এটা হচ্ছে আমাদের l, এটা হচ্ছে আমাদের m, তো m এর জন্য আমাদের কি হবে, n = যখন 3 তখন আমাদের 0 1 2, এখন 0 1 2 এর জন্য আমাদের দেখো কি হবে, 0 1 2 এর জন্য 0 এর জন্য আমরা জানি কি আসে s, 1 এর জন্য আমাদের আসে p এবং 2 এর জন্য আমাদের আসে d, কিন্তু এখানে n এর মান হচ্ছে কত 3, তাহলে সবার আগে আসবে একটা 3 3 3, তাই? এরপরে হচ্ছে আমাদের n শক্তি স্তরের n এর মান হচ্ছে তোমার 4, আর 4 এর জন্য আমরা l এর মান পাচ্ছি হচ্ছে 0 1 2 and 3। তাহলে আমরা যদি একটা বক্স করি চারটা ঘরের 1 2 3 4, তাহলে 0 এর জন্য আমরা জানি কি আসে, এই যে এখানে শিখেছিলাম 0 এর জন্য আসে হচ্ছে s, 1 এর জন্য আসবে আমাদের p, 2 এর জন্য আসবে আমাদের d এবং 3 এর জন্য আসবে f, কিন্তু n এর মান 4 হওয়ার জন্য সবার সামনে আসবে 4, 4s 4p 4d 4f। এভাবে হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাসের জন্য উপশক্তি স্তর নির্ধারণ করি। তো উপশক্তি স্তরগুলো নির্ধারণ করার ক্ষেত্রে এখন আমাদের বের করতে হবে যে কখন কোন উপশক্তি স্তরে ইলেকট্রন যাবে। তো সেটা যাওয়ার জন্য, সেটা নির্ধারণ করার জন্য আমাদের হচ্ছে যে তোমাদের কিছু নীতি দেওয়া আছে, যে ও আরেকটা এই বোর্ডটা, সেটা বোঝানোর আগে আমি তোমাদেরকে এই বোর্ডের জিনিসগুলো বুঝাই। যে যে চার্ট করে রেখেছি যে তোমার প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর, উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা এবং শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। সো তুমি যখন প্রধান শক্তি স্তর হিসাব করবা তখন ধরো প্রধান শক্তি স্তরের মান যখন 1, তখন আমরা জানি কি কোন শক্তি স্তর, মানে শক্তি স্তরের প্রতীক কি কে। আর যখন তোমার প্রধান শক্তি স্তরের যেহেতু কে, তাহলে তার উপশক্তি স্তর কি হবে, উপশক্তি স্তর আমরা জানি কি উপশক্তি সমান কি n-1, l = কি তোমার যেহেতু n-1, তাহলে এখানে আমাদের আসবে কি n-1 কত তোমার 1 - 1 0, তাহলে উপশক্তি স্তর 0, 0 এর জন্য আসছে 1s। তাহলে উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কতটা সেটা মানে প্রকাশ করার জন্য আমরা একটা সূত্র ফলো করি, সেটা হচ্ছে 2 × 2l + 1। তাহলে আমাদের যেহেতু এখানে l এর মান হচ্ছে 0, তাহলে 2 × 0 হচ্ছে আমাদের 0 + 1, তোমাদের হচ্ছে 0 + 1, তাহলে 1 × 2 মানে 2, মানে সর্বোচ্চ উপশক্তি স্তরে 1s উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি। এরপরে তোমার শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, যেহেতু কে শক্তি স্তরে আর কোনো উপশক্তি স্তর নাই, ধরো উপশক্তি স্তর l এর জন্য আমরা পাই 2s 2p দুইটা, কিন্তু কে শক্তি স্তরে আমরা শুধু পাই একটা, আর বাকি সবাই দেখো l এর জন্য 2s 2p আছে, m এর জন্য 3s 3p 3d আছে, আর n এর জন্য 4s 4p 4d 4f আছে। কিন্তু যেহেতু কে আর কেউ নেই, তাহলে কে সর্বমোট আছে কয়টা ইলেকট্রন আমাদের দুইটা, তাহলে শক্তি স্তরে কে শক্তি স্তরের সর্বমোট ইলেকট্রন হচ্ছে আমাদের দুইটা। আর এই শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসকে আমরা কিভাবে করব, শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস মানে সর্বোচ্চ পাওয়ারে কত থাকবে সেটা, তাহলে 1s, s এর উপর সর্বোচ্চ আমাদের যাইতে পারে কয়টা দুইটা, তাহলে সেটাকে আমরা কিভাবে করি 1s², ঠিক আছে? এরপরে যখন আমাদের প্রধান শক্তি স্তরের মান হবে 2, তো 2 এর জন্য আমরা জানি কি প্রতীক হচ্ছে আমাদের l। সো তোমরা যেহেতু l আমরা কিভাবে l এর জন্য প্রধান শক্তি স্তরের জন্য আমরা উপশক্তি স্তর কিভাবে করি n-1, তাহলে 2 এর মানের জন্য যদি তুমি n-1 করো, তাহলে আমি আগে যে শিখেছিলাম, তাহলে হচ্ছে তোমার 2 - 1 1 1 মানে হচ্ছে কত 0 থেকে 1 পর্যন্ত যাবে, তাহলে 0 আর 1। এরপরে 0 এর জন্য হচ্ছে আমাদের s আর 1 এর জন্য হচ্ছে p,
যেহেতু মান হচ্ছে 2, সবার আগে 2 বসাই দিব, 2s 2p। 2s 2p হচ্ছে আমাদের উপশক্তি স্তর। এখন উপশক্তি স্তর ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে বের করি? 2 × 12 + 1। তাহলে তুমি যদি 2s এর জন্য 2 × 12 1 + 1 বের করো, s এর জন্য আমাদের l এর মান হচ্ছে 0, তাহলে 0 + 1 1, 1 × 2 2। আবার p যখন তুমি বের করবা, p এর জন্য আমাদের l এর মান হচ্ছে এই যে l এর মান p এর জন্য আমাদের 1, 2 × 1 2 + 1 হচ্ছে 3, 3 × 2 হচ্ছে 6, মানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি? 6টি ওই শক্তি স্তরে। এরপরে তুমি যখন l এর মানে l শক্তি স্তরের টোটাল ইলেকট্রন সংখ্যা বের করতে যাবা, তখন আমাদের 2s এবং 2p দুইটা হিসাব করতে হবে, দুটো যোগফল করতে হবে। তাহলে আমরা এই 2 আর 6 দুইটা যোগ করে দিলাম, তাহলে সর্বোচ্চ থাকতে পারে কয়টি? 8টি শক্তি স্তরের টোটাল ইলেকট্রন সংখ্যা। আর উপস্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2s এর জন্য 2টি, 2p এর জন্য 6টি। তাইলে এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে আমরা কি করব? এখানে আছে সর্বোচ্চ s, কি আছে? 2s আছে আর 2p আছে। 2s 2p পাশাপাশি লিখলাম, তাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 2s এর জন্য হচ্ছে 2s² আর p এর জন্য হচ্ছে 6, 6টি থাকতে পারে p এর উপর, সেটা লিখে দিলাম। এটা হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস। এরপরে m শক্তি স্তরে আমাদের n-1 মানে 3 - 1 2 0 1 2, 0 এর জন্য হচ্ছে 3s, 1 এর জন্য হচ্ছে 3p, 2 এর জন্য হচ্ছে 3d। এভাবে হচ্ছে 2 6 তো আমরা দেখলাম আগে, s আর p এর জন্য হয় 2 এবং 6। d এর জন্য আমরা কি করব? d এর জন্য আমাদের l এর মান দেখতে হবে। d এর জন্য আমাদের l এর মান হচ্ছে 2, তাহলে 2 × 2 4 + 1 is 5, 5 × 2 = 10। তাহলে আমাদের d উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি, কিন্তু যে m আমাদের প্রধান শক্তি স্তর, সে তাতে হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন মানে সর্বমোট ইলেকট্রন থাকতে পারে 2 + 6 + 10 18টি। এবং এরপরে তোমাদের এটার ইলেকট্রন বিন্যাসটা হবে কিভাবে? দেখো, ইলেকট্রন বিন্যাস হবে তোমার যেহেতু আমাদের আছে কি spd লিখে দিলা, m এর মান 3, সবার আগে 3 3 দিলা। এরপরে s এ সর্বোচ্চ থাকতে পারবে 2টি, p তে থাকতে পারবে 6টি এবং d তে সর্বোচ্চ থাকতে পারবে 10টি, আমি লিখে দিলাম। এরপরে n এর জন্য সেম, যে n = 4 - 1 3 0 1 2 3। এরপরে 4s 4p 4d 4f থাকতে পারে 2টি, 6টি, 10টি আমরা দেখেছি। কিন্তু f এর জন্য আমাদের l এর মান হচ্ছে 3। কি হবে? f এর জন্য আমাদের l এর মান যেহেতু 3, কি হবে তোমার f এর জন্য আমাদের এই যে 4f এর জন্য আমাদের n হচ্ছে 4, এই যে n হচ্ছে 4, n এর মান হচ্ছে 4, প্রথম শক্তি স্তরের মান 4, 4 - 1 হচ্ছে 3, তাহলে কত আছে? 0 1 2 3। তাইলে এই যে তোমাদের উপস্তর ইলেকট্রন সংখ্যা মানে 4f, যে আমাদের f যে আমাদের উপশক্তি স্তর আছে, তাতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে হবে 2 × 12, 2 × 2 2l, তাহলে 2 × 3 6 + 1 7, 7 × 2 হচ্ছে 14। সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি? 14টি। তো এই জিনিসটা হচ্ছে তোমাদের বেসিক যে ধারণা কিভাবে ইলেকট্রন বিন্যাস করবে, সেটার জন্য হচ্ছে তোমাদের এই জিনিসটার দরকার আছে যে কোথা থেকে কোথায় কোন কোন তোমার উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে সেটা। এখন ধরো তুমি কি করবে, যে আর্গন এবং আমি নিলাম সোডিয়াম। এখন আর্গন আমাদের হচ্ছে কত? 18 এবং সোডিয়াম আমাদের হচ্ছে 11। এখন আমি জানি আর্গন 18 যেহেতু আছে, তাহলে আমি জানি কি সবার আগে যে আমরা শুরু করি কি দিই, তোমার কে শক্তি স্তর। কে শক্তি স্তরে সর্বোচ্চ আমাদের আসে কি, এই যে কে শক্তি স্তর হচ্ছে আমাদের, যেহেতু কে শক্তি স্তরে আমাদের n এর মান 1, তোমাদের আসে 1s, তাই না? তারপরে আমাদের l শক্তি স্তরে আসে আমাদের 2s 2p, m শক্তি স্তরে আমাদের আসে 3s 3p 3d, আর আমাদের n শক্তি স্তরে আসে 4f 4p 4d। যেহেতু এগুলো আসে, তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টি। প্রথম দুইটি যাবে 1s এর স্কয়ার, সর্বোচ্চ নিতে পারে কয়টি? 1s 2টি, যেহেতু s উপশক্তি স্তর 2টি ইলেকট্রন নিতে পারে, তাকে 2টি দিয়ে দিলাম। এরপরে 2s ও নিতে পারে 2টি দিয়ে দিলাম, তাহলে আমাদের 4টি কমপ্লিট, 2 + 2 4। p নিতে পারে আমাদের 6টি, p শক্তি স্তর 6টি, তাকে দিয়ে দিলাম, 4 + 6 10। এবং আমাদের যেই তোমাদের কি জানে বলে 3s নিতে পারে আবার 2টি এবং 3p নিতে পারে আবার 6টি, তাহলে আমাদের টোটাল 4 + 6 + 6 12 + 14 is 14 + 2 18টা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের এক্সট্রা যে অংশ, এগুলাতে আমাদের কোনো ইলেকট্রন যাচ্ছে না, তাহলে আমরা এটা লিখবো না। তাহলে এটাই হচ্ছে আমাদের আর্গনের ইলেকট্রন বিন্যাস। এখন তুমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে চাও, তাহলে ধরো এই হচ্ছে আমাদের সোডিয়াম 11, তাহলে আমরা কি লিখবো? কে এর জন্য 1s, l এর জন্য যাবে হচ্ছে 1s এর পরে আসবে 2s 2p, m এর জন্য আসবে হচ্ছে 3s 3p 3d। এগুলো কিন্তু পর্যায়ক্রমে
হচ্ছে তোমার পূরণ করে যাবে যদি ব্যতিক্রম না আসে। ব্যতিক্রম না আসলে মানে আর্গন পর্যন্ত পর্যায়ক্রমে পূরণ করে যাবে। মানে তোমার 3s এর আগে 4s আসার সম্ভাবনা এখন নাই, বা 4p আসার সম্ভাবনা নাই। শুরুতে আমরা k দিয়ে শুরু করবো, এরপর l দিয়ে শুরু করবো, m দিয়ে শুরু করবো, n দিয়ে শেষ পর্যন্ত শেষ করব। তাহলে আর্গনের আগ পর্যন্ত ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে 1s 2s 2p 3s 3p 3d আমি ধরে নিলাম যে 3d এর বাইরে যাবে না আমাদের 11টি ইলেকট্রন। তাহলে 1s এর জন্য যাবে হচ্ছে 2টি, 2s এর জন্য 2টি, 2p এর জন্য, p এর জন্য আমরা সর্বোচ্চ নিতে পারি কয়টি? 6টি। এই যে 6, এবং s এর জন্য আমরা সর্বোচ্চ নিতে পারি 2টি। তাহলে কিন্তু এখানে আমাদের হয়ে গেছে কয়টা? এখানে হচ্ছে 10টা হয়ে গেছে, আর আমাদের লাগে একটা। তাহলে আমরা 3s এ আমাদের কয়টা ইলেকট্রন যাবে? একটা যাবে। তাহলে বাকি আমাদের এগুলো তো লাগতেছে না, এগুলো বাদ। তো এটা হচ্ছে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো এইভাবে আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে পারি হাইড্রোজেন থেকে শুরু করে আর্গন পর্যন্ত। কিন্তু যখনই আমরা তোমাদের আর্গনে চলে যাব, সরি এই যে পটাশিয়াম ক্যালসিয়ামে যাব, ধরো এই যে পটাশিয়াম 19 আর এই হচ্ছে ক্যালসিয়াম 20 আর স্ক্যান্ডিয়াম 21। সো পটাশিয়াম যেহেতু 19, পটাশিয়াম যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s স্কয়ার 2s স্কয়ার 2p6 3s স্কয়ার 3p6, তাহলে আমাদের কত হচ্ছে? যেহেতু আমরা আর্গন পর্যন্ত আমরা জানি আর্গন ইলেকট্রন বিন্যাস হয় কি হবে, যে এখানে হচ্ছে আমাদের 10 3p6 এই পর্যন্ত আমাদের 18, এতটুকু হচ্ছে আমাদের কি আর্গনের ইলেকট্রন বিন্যাস। এরপরে আমাদের একটা এক্সট্রা, তো 3p যে 6, এরপরে আসে আমাদের 3d। আমাদের এই যে 19 নাম্বার ইলেকট্রন, যেটা মানে একটা এক্সট্রা ইলেকট্রন, এই ইলেকট্রনটা 3d তে না গিয়ে আমাদের 4s কক্ষপথে এই একটি ইলেকট্রন চলে যাবে। তো এই যে একটি ইলেকট্রন চলে যাবে, সেটা কেন যাবে সেটা আমাদের হচ্ছে এখন বুঝতে হবে, যে কেন এই যে এই একটি ইলেকট্রন যখন আর্গনের উপরে চলে গেল পরমাণু, যে পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম, তখন সে একটা স্ট্যান্ডার্ড রুল ফলো করে। সেই রুলটা হচ্ছে যে যেহেতু সেই রুলে মানে ওই রুলের কারণে হচ্ছে আমাদের এই যে একটা ইলেকট্রন এক্সট্রা, এটা 3d অরবিটাল পূর্ণ না করে, তার যেহেতু আমাদের সিরিয়াল অনুযায়ী যাওয়ার কথা, সিরিয়াল ভঙ্গ করে 4s এ একটা ইলেকট্রন আগে দিয়ে আমাদের পটাশিয়াম ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম 1s স্কয়ার 2s স্কয়ার 2p6 3s স্কয়ার 3p6 4s 1। তেমনিভাবে আমাদের ক্যালসিয়াম 20 এর হবে যে আর্গন, এতটুকু তো আমাদের আর্গন, যে আর্গন প্লাস হচ্ছে 4s 2, আর আমাদের স্ক্যান্ডিয়ামের হবে আর্গন প্লাস হচ্ছে তোমার আর্গন তো 18, আমাদের 21 যেতে হবে। তাহলে তোমার এই যে 4s সরি এই যে 4s2 পূর্ণ করার পর তারপরে আমাদের এই যে 3d আছে, 3d তে যায় বাকি একটা এক্সট্রা ইলেকট্রন যেটা স্ক্যান্ডিয়ামে, সেটা চলে যাবে। এটা কেন যায় সেটা আমি ব্যাখ্যা করার জন্য তোমাদেরকে এখন যে রুলসটা দেখাবো, তোমাদের বইয়ে লেখা আছে, সেটা হচ্ছে তোমার যে উপশক্তি স্তরের তোমার n প্লাস l এর মান কম, তাতে সেই উপশক্তি স্তরে আগে আমাদের ইলেকট্রনটা যাবে। ইলেকট্রন প্রবেশ করবে আগে কোথায়? যে উপশক্তি স্তরে n প্লাস l এর মান হচ্ছে আমাদের কম, এটা হচ্ছে লেসার। তাহলে দেখো এখন আমরা যদি আগে যে জিনিসটা করছিলাম, যে 3d এবং 4s এর ভিতর যে তুলনা করছিলাম আর্গন থেকে উপরে, যেমন পটাশিয়াম এবং ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম তখন যাবে, তখন আমাদের 3d কক্ষপথে ইলেকট্রন যায়। তাহলে 3d তখন 3d 4s আমাদের তুলনা করা লাগে। যখন ধরো 3d উপশক্তি স্তর, এখানে n প্লাস l এর মান কত? এখানে n ইজ ইকুয়াল টু কি? এই যে n হচ্ছে এটা শুরুতে যেটা থাকে সহগ আকারে, সেটা হচ্ছে আমাদের n ইজ ইকুয়াল টু আমাদের 3, এবং যেহেতু 3 আর আছে কি d, l এর মান কি? l ইজ ইকুয়াল টু আমরা জানি কি n মাইনাস 1। তাহলে l এর মান হবে কত? দেখো সর্বোচ্চ মান তোমার n মাইনাস 1 হচ্ছে আমাদের 3 মাইনাস 1 2। তাহলে 3d এর জন্য আমাদের পাবে হচ্ছে 3 প্লাস 2 5, মানে l এর সর্বোচ্চ যে মান, সেটা l এর সর্বোচ্চ মান না, সরি, যেহেতু 3d এর জন্য আমাদের l এর মান কত? অবশ্যই 2 না? কিভাবে দেখো, তোমার যেহেতু তোমার তৃতীয় শক্তি স্তর n, তৃতীয় শক্তি স্তর হচ্ছে 3, সেখানে তোমার আমরা পাবো কত? 0 1 আর 2, 0 এর জন্য 3s, 1 এর জন্য 3p এবং 2 এর জন্য 3d। যেহেতু আমাদের 3d, তাহলে এখানে আমাদের l এর মান হবে কত? 2। তাহলে n প্লাস l এর মান, n প্লাস l এর মান 3d শক্তি স্তরের জন্য n প্লাস l এর মান কত? 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। আর তোমার যে 4s আছে, 4s এর জন্য n ইজ ইকুয়াল টু 4, এবং s এর জন্য আমরা জানি কি, এই যে s এর জন্য l এর মান হচ্ছে 0।
0। তাহলে আমরা কত পাবো, n প্লাস এল ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের এল, তাহলে n হচ্ছে 4 প্লাস হচ্ছে আমাদের কত 0, তাহলে 4। তাহলে কারটা কম দেখো এখানে 3D 4s, 4s হচ্ছে 4 আর 3D হচ্ছে 5, তাহলে লেসার কে 5 হচ্ছে গেটার, তাহলে আমাদের লেসার হচ্ছে কি, তাহলে এই জন্য আমাদের হচ্ছে 4s কক্ষপথে আগে ইলেকট্রন যাবে। আর যদি তোমার এমন হয় যে ধরো দুইটা কক্ষপথেরই হচ্ছে তোমার n প্লাস এল এর মান সমান, যখন ধরো আমি তরের খাতিরে ধরে নিলাম যে তোমার ধরে নিলাম যে 3D আর 4p এর তোমার মান হচ্ছে সমান, n প্লাস এল এর মান সমান, দেখি সমান কিনা। 3D এর জন্য হচ্ছে আমাদের কত n এর মান n প্লাস এল যেহেতু বের করতে হবে, n প্লাস এল, আর এখানে n প্লাস এল, n এর মান হচ্ছে 3D এর জন্য 3 আর l, d এর জন্য l এর মান হচ্ছে 2, তাহলে এই হচ্ছে 5, এখানে p এর জন্য n এর মান হচ্ছে 4 আর p এর জন্য আমাদের l এর মান কত, এই জন্য 0 হচ্ছে তোমার সরি s এর জন্য হচ্ছে 0 আর p এর জন্য হচ্ছে 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু কত 5। এখন দেখো এখানে 3D আর 4p দুটাতেই আমাদের n প্লাস এর মান 5 আর 5 এসেছে, যখন দুইটাতে n প্লাস এর মান 5 আসবে তখন আমরা কি করব, যেটাতে n এর মান কম সেটাকে আমরা আগে পূর্ণ করব। তেমনি তোমার এখানে আমাদের n এর মান হচ্ছে 3D তে কম, তাহলে আমরা 3D তে আগে ইলেকট্রন দিব। ধরো তোমার কাছে 10টা ইলেকট্রন আছে, তখন তুমি কি করবা, আগে দিয়ে কক্ষপথের 10টা ইলেকট্রন দিয়ে দিবা, এরপরে তুমি 4p তে দিবা। ধরো এখানে 10টার জায়গায় 12টা থাকলে আগে তুমি এখানে 10টা দিতে, বাকি দুটো তোমার 4p তে যেত। আশা করি তুমি বুঝতে পারছো যে কিভাবে যায়। এখন এই জিনিসটা তো তোমার হচ্ছে মানে রুলস, এখন এই জিনিসটা করে তো তোমার হচ্ছে এক্সাম হলে বাইর করার জিনিসটা টাফ হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা শর্টকাটের মাধ্যমে তুমি বের করতে পারবা, যে শর্টকাটটা মনে রাখলে তুমি ইজি সিরিয়াল বের করতে পারবা যে কার পরে কে আসবে। তো ওই সিরিয়াল বের করার জন্য আমি এখানে একটা চার্ট লিখে রেখেছি, এটা তোমাদেরকে আমি আরো একবার বুঝাই দিই। ধরো তুমি এমন করবা যে এই যে তোমার শুরু হবে কত দিয়ে, এখান থেকে শুরু করবা লেখা শুরু করলে প্রথমে এক সিরিয়ালে সবগুলা এস লিখবা, এক সিরিয়ালে পি লিখবা, এরপরে ডি লিখবা, এরপরে এফ লিখবা। তো লেখার সময় ফার্স্টে 1s দিয়ে শুরু করবা, 1 এর পরে কত এস আসবে, 2s আসবে, 3s আসবে, 4s আসবে, 4s আসবে, এবং হচ্ছে 5s আসবে, 6s আসবে এবং 7s আসবে। আসলো, সরি 8s আসবে। আর তোমার এরপরে এখানে আমরা পি শুরু করব এক ঘর কম থেকে 1s এর থেকে, তাহলে এখান থেকে শুরু হবে 2p, কারণ আমরা কি 1p কি হয় না, তাহলে 2p থেকে শুরু হবে, 3p হবে, 4p হবে, 5p হবে, 6p হবে, 7p হবে, হইলো। এরপরে আমাদের ডি শুরু হতে কোথা থেকে, ডি শুরু হয় 3 এর ঘর থেকে, তাহলে আমরা কোথা থেকে শুরু করব, ডি কে 3d, তারপর হচ্ছে 4d এন্ড হচ্ছে আমাদের 5d, আর হচ্ছে আমাদের এখানে 3d 4d 5d আর হচ্ছে আমাদের 5d। আর এখানে আমাদের এরপরে এফ শুরু হয় আমাদের কোথা থেকে, 4 থেকে, তাহলে আমাদের হবে 4f 5 এবং 5f। তো এই জিনিসটা আমার একটু এলোমেলো হয়ে গেছে গ্যাপের কারণে, এই জিনিসটা হচ্ছে একটু একুরেট লিখতে হবে, নাহলে হচ্ছে মানে এই সিরিয়ালটা মেনটেন করতে হবে, নাহলে তুমি যখন অ্যারো টানবে তখন হচ্ছে এটা ডিফারেন্ট দেখা যাবে। তো সেটার জন্য আমি একটু আলাদাভাবে ক্লিয়ার করে লিখি আবার উপর থেকে, 1s 2s 3s 4s 5s 6s 7s 8s। আর আমাদের পি শুরু হয় 2p থেকে, 3p 4p 5p 6p 7p পর্যন্ত নিবা। আর আমাদের ডি শুরু হচ্ছে 3 থেকে, তো 3d 4d 5d 6d শেষ, আর আমাদের 6d পর্যন্ত নিবা। আর এফ হচ্ছে আমাদের 4 থেকে শুরু হয়, তাহলে 4f আর 5f নিবা, 4f আর 5f নিবা। এরপরে তুমি হচ্ছে কি করবা, যে প্রথমে সবার আগে একটা অ্যারো টেনে দিবা, কোথা থেকে, এই যে 1 এর মাথা থেকে একটা টানবা, আর 2s এর মাথা থেকে একটা টানবা, 1 আর 2s সিঙ্গেল সিঙ্গেল টানি দিলা। এরপরে তুমি এই যে এই বরাবর টানলে যতগুলো পরে সেটা নিবে। ধরো 2p থেকে তুমি একটা রাশি টানলে, তাহলে 2p থেকে যদি তুমি টানো অবশ্যই 3s কেটে যাবে এর সাথে। এবার যদি তুমি 3p থেকে টানো তাহলে 3p এর সাথে কে কাটবে, এই যে 4s কাটবে। এবার তুমি 3d থেকে কাটো, 3d এর সাথে কে কাটবে, দেখো 3d 4b 5s, এটা কেটে যাবে এক সিরিয়ালে, এই যে। এবং তুমি যদি 4d কাটো, 4d এর সাথে কে কাটবে,
এটা একটু গ্যাপের কারণে এলোমেলো হয়ে গেছে, গ্যাপ করে লিখলে তুমি বুঝবা। 4D-র সাথে 4D 5P এবং 6S কেটে যাবে, এবং তোমার এই যে 4F এর সাথে কেটে যাবে। এই যে 4F এর সাথে হচ্ছে 4F 5D 6P 7S যাবে, এবং 5F এর সাথে আমাদের যাবে কি এই চারটা, এভাবে যাবে। তো এখন এই জিনিসটা লেখার জন্য শুরু হবে যেহেতু 1S দিয়ে, এখান থেকে শুরু হবে আমাদের। তো শুরু হলে ধরো তুমি লিখে ফেললা সবার আগে 1S যাবে, এরপর আসবে কে এর অ্যারো, পরবর্তী অ্যারো গুলো লিখবো এই সাইড থেকে। পরবর্তী এর জন্য হচ্ছে 2S যাবে, এরপরে আমাদের আছে কি 2S এর পরে কি আসছে এখানে, এখান থেকে শুরু করবো আমরা। অ্যারো যে দিক দেখো সাইন হচ্ছে এদিক, মানে এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে আগে আসবে কে 2P, এরপর আসবে কে 2P অ্যারোতে হচ্ছে 3S। তো এই লাইন শেষ, এই লাইন থেকে আবার পরের লাইনে যাব, পরের লাইনে আসবে কত 3P আর 4S, 3P 4S। এরপরের লাইনে আছে কে 3D দিয়ে শুরু, 3D, তারপরে হচ্ছে আমাদের 4P এবং 5S। এরপরের লাইন আছে কি 4D দিয়ে শুরু আমাদের, তাহলে 4D and 5P 6S 7S এবং হ্যাঁ 4D যেহেতু, হ্যাঁ 4D 5P 6S, 4D 5P 6S, 6S এর পরে আমরা 6S এখানে শেষ, আবার এখান থেকে শুরু, তাহলে 4F এ শুরু 4F, তারপর হচ্ছে 5D 6P, এরপরে 6P, এরপরে 7S 7S, এরপরে হচ্ছে আবার এখান থেকে শুরু, আর এখানে শেষ, আবার হচ্ছে এখান থেকে শুরু, নেক্সটটা শুরু হচ্ছে 5F 6D 7P এবং হচ্ছে আমাদের 8S। তো এই জিনিসটার শুরুতে যেটা সেটা হচ্ছে সবচেয়ে কম, মানে সব n+l এর মান সবচেয়ে কম। তো n+l এর মান যেহেতু শুরুটা সবচেয়ে কম, তাহলে আমরা আর এরপরে সিরিয়ালে পর্যায়ক্রমে সবগুলো একটু 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 করে বেশি। তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটাকে, যে 1s হচ্ছে গ্রেটার 2s ইজ গ্রেটার দেন 1s, 2p ইজ গ্রেটার দেন 2s, 3s ইজ গ্রেটার দেন 3s আর 2p, এবং 3p ইজ গ্রেটার দেন 3s, এভাবে গ্রেটার দেন 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 গ্রেটার দেন। তার মানে এটার মান হচ্ছে কম, এটার মান তার মানে 2s থেকে এটার মান কম, 2p থেকে এটার মান কম, 3p থেকে এটার মান কম, 3d থেকে 1s এর মান কম, 4p থেকে 2s এর মান কম। এরকম তুমি এই চার্ট থেকে বের করতে পারবা কোনটা থেকে কোনটা মান। প্রিভিয়াসলি আমরা কি বের করেছি যে 4s আর 3d এর ভিতরে 3d হচ্ছে আমাদের বড় এবং 4s হচ্ছে আমাদের ছোট। এখানে দেখি তো আমাদের চার্ট মিলে গেলে, দেখো 4s হচ্ছে আমাদের ছোট, 3d হচ্ছে আমাদের বড়। তাহলে ইলেকট্রন আগে কিসে প্রবেশ করবে, 4s এ প্রবেশ করবে। আর এই জিনিসটা বোঝার জন্য তোমাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেই যে কিভাবে প্রবেশ করে। ধরো এটা তো মোছা উচিত হবে না, এই যে এখানে ছিল আমাদের 1s, এখানে ছিল 5s, 5s এর পরে আমাদের আসে 4d, হচ্ছে আমাদের 4d। তো এই জিনিসটা হচ্ছে এই সাইডে সুন্দর করে লেখা আছে, এখান থেকে দেখবা যে কিভাবে লিখছি, কিভাবে অ্যারো টানছি। তাহলে তুমি দেখবা যে কোন অ্যারো শুরুতে, এই অ্যারোটা, পরে এই অ্যারোটা, সবগুলো নিবে, এই অ্যারোটা নিবে, অ্যারো যেখান থেকে শুরু সেখান থেকে লেখা শুরু করবা। এরপরে আবার এখান থেকে শুরু হয়ে টানলে একটার পর একটা সিরিয়াল লিখলে এই সিরিয়াল আসবে, পর্যায়ক্রমে তুমি লেসার করে দিতে থাকবা, মানে এই সাইডেটা সবার ছোট আর বাকিগুলো বড়। এখন তুমি আমি যদি একটা এক্সাম্পল দিই, এই জিনিসটা মুছে ফেলি। এক্সাম্পল দেওয়ার জন্য আমরা এটাকে স্ট্যান্ডার্ড ধরে এখান থেকে হচ্ছে এক্সাম্পল দিব। ধরো তুমি এখানে আবার মুছে গেছে যে 2p 3s, সরি 2p এর পরে হচ্ছে 3s, হ্যাঁ 3s 3p, 2p এর পরে হচ্ছে আমাদের 1s 2s, 2p এর পর হচ্ছে 3s, এরপর হচ্ছে আমাদের 3p 4s 4d, হ্যাঁ ঠিক আছে। তাইলে এখন তোমরা যদি চিন্তা করো যে আমি আরেকটা নিই, ধরো স্ক্যান্ডিয়াম 21 যদি করি, তাহলে আমাদের স্ক্যান্ডিয়ামের জন্য আমরা ধরো 1s প্রথম শক্তি স্তরের জন্য 1s লিখলাম, দ্বিতীয় শক্তি স্তরের জন্য 2s 2p লিখলাম, তৃতীয় শক্তি স্তরের জন্য 3s 3p 3d, তারপরে এর জন্য হচ্ছে 4s 4p 4d 4f লিখলাম ধরো। এখন আমাদের যেহেতু 21টির জন্য আমরা আর্গন পর্যন্ত আমরা জানি যে ফিক্স, তাহলে আর্গন আমাদের কোন পর্যন্ত যায়, এই যে 3p পর্যন্ত যায়। কি হবে 2 2 6 2 6, এর মধ্যে কত 6 6 2 8 আর 6 2 2 4 হচ্ছে 10, 10 এ 8 হচ্ছে তোমাদের 18। আর্গনের যে ইলেকট্রন বিন্যাসটা আর্গন সেটা পর্যন্ত আমাদের ফিক্স। এখন এখানে এক্সট্রা কত আছে 21 মাইনাস হচ্ছে 18, এক্সট্রা হচ্ছে আমাদের 3টি। তো এই 3টি ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে আমরা জানি, কি যখন হচ্ছে 3p পরে যাবে তখন আমাদের ইলেকট্রন বিন্যাসটা হয় কিভাবে, দেখো এই যে 3p 1s 2p 3s এভাবে যে গেল, এরপরে হচ্ছে তোমার সরি এখানে আমি একটা জিনিস লিখি নাই, সেটা হচ্ছে 1s এর পরে তো 2s আছে, 2s 2p। তো তোমার এই যে তিনটা ইলেকট্রন কোথায় যাবে, ফার্স্টে হচ্ছে আমাদের কিসে যাবে
এই চার্ট অনুযায়ী যার শক্তি কম তাতে যাবে। তাহলে এখানে আছে 3D আর 4S। 3D আর 4S এর ভিতরে আর এগুলার হ্যাঁ দুইটার ভিতরে সবচেয়ে কম হচ্ছে কে? 4S এর মান হচ্ছে আমাদের কম, 3D হচ্ছে লেসার। তাহলে 4S আগে পূর্ণ করবো। আমরা জানি 4S এর সর্বোচ্চ কয়টি ইলেকট্রন যাইতে পারে? 4S এর সর্বোচ্চ 2টি ইলেকট্রন যাইতে পারে। তাহলে আমরা প্রথমে 4S টা পূরণ করে দিব, আর আমাদের থাকে কয়টি? 3 থেকে 2 আর একটা থাকে, একটা ইলেকট্রন আমরা দিতে দিব। বুঝতে পারছো? তো এই জিনিসটাতেও আর কিছু ব্যতিক্রম আছে, যেটা তোমার বই লেখা আছে যে তোমার যে ব্যতিক্রমটা, ধরো তুমি ক্রোমিয়াম নিলা, ক্রোমিয়াম হচ্ছে 24 এর জন্য লিখলা 1s স্কয়ার 2s স্কয়ার 2p6 3s স্কয়ার 3p6, এতটুকু 4 গুণ 18 ইলেকট্রন বিন্যাসের মতো সেম এটা। আর এরপরে আমাদের এক্সট্রা আছে কত? 18 পরে 18 2 আর 6, 6টা ইলেকট্রন আমাদের এক্সট্রা। এখন যেহেতু 6টা ইলেকট্রন এক্সট্রা, তো আমাদের পূর্ববর্তী যে রুলসটা, সেই রুলস অনুযায়ী 4s কে আমরা আগে পূরণ করলে 3D তে তোমার কটা যাবে? 4টা যাবে। কিন্তু ভাইয়া তুমি যদি এই জিনিস করো, এখানে তুমি মারা খেয়ে যাবে। এটা হবে নো, এটা হবে না। কেন হবে না? সেটা হচ্ছে যখন তোমার এই যে পি এবং ডি অরবিটাল আমরা যখন যাই, ধরো একটা পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টা, আর একটা ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, অরবিটাল বা উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টা। তো এরা কি করে? হয় তোমার ইলেকট্রন বিন্যাসের সময় এরা কি করে, যখন এই পূর্ণ থাকে তখন অধিক স্থিতিশীল হয়, অধিক স্থিতিশীল হয়। আবার যখন অর্ধেক থাকে তাদের সংখ্যা, ধরো P3 আর D5, তখন আরো বেশি, সরি, তখন হচ্ছে স্থিতিশীল হয়। কিসের তুলনায়? ধরো P আছে 2টা আর তোমার D আছে হচ্ছে 2টা 5টার জায়গায়, বা P আছে তোমার 9টা আর D আছে তোমার হচ্ছে এটা, সরি, P আছে তোমার 9টা তো হইতে পারে না, 6 হচ্ছে ম্যাক্স, ধরো 5টা আছে, অর্ধপূর্ণ নাই পূর্ণও নাই, আবার এখানে D আছে আমাদের 9টা, অর্ধপূর্ণ নাই পূর্ণ নাই, তাহলে এগুলো হচ্ছে এগুলোর তুলনায় কম স্থিতিশীল। তো এই জিনিসটার কারণে আমাদের P এবং D অরবিটাল স্থিতিশীলতা অর্জনের জন্য তারা কি করে, যখন কাছাকাছি চলে যায় ইলেকট্রন বিন্যাস, ধরো 1 আছে, এখন 1 কে তো তুমি 2টা দিয়ে 3টা বানাইতে পারবা। D-তে আমার সর্বোচ্চ কয়টা মানে দিতে হয়? অর্ধপূর্ণ বা পূর্ণ। তো অর্ধপূর্ণ করার জন্য যেহেতু আমাদের সর্বশেষ আছে ইলেকট্রন কয়টা? 3টা, তাই না? তো 3টা যেই এটা অর্ধপূর্ণ করার জন্য তুমি দিতে, তো যদি 3টাই দিয়ে দাও তাহলে কি অর্ধপূর্ণ হবে? 3D5 কখনো হবে? হবে না। সেজন্য আমরা কি করি আগে, যে 4s এ 2টা ইলেকট্রন দিয়ে দিই এবং D-তে একটা যায়। আর আমরা যখন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, ক্রোমিয়াম 24, তখন 1s স্কয়ার 2s স্কয়ার 2p6 3s স্কয়ার 3p6 এবং 3D এর ক্ষেত্রে আর 4s এর ক্ষেত্রে আমাদের অবশিষ্ট ইলেকট্রন আছে 6টি, 18 থেকে 24 থেকে 18 বিয়োগ দিলে 6টি, যে 6টি ইলেকট্রন, সেখানে তোমার ডি কে আমরা অর্ধপূর্ণ কি করতে পারি ভাইয়া? দেখো ডি কে আমরা যদি তোমার 6টা, যেহেতু ডি কে আমরা অর্ধপূর্ণ করতে পারি, ডি অর্ধপূর্ণ স্ট্রাকচার হচ্ছে 5, তাহলে ডি যদি কি আমরা 5টা নিয়ে নেই আগে, তাহলে সে অর্ধপূর্ণ হবে, অধিক স্থিতিশীল হবে। তো সে এখন এই যে 4s কে আর 2টা নিতে দিবে না, 4s কে সে একটা দিয়ে হচ্ছে নিজের লোভ বা নিজের যে চাহিদা সেটা পূরণ করবে। সে কি করবে? ধরো এই যে নিজে 5টা পূর্ণ করে 4s কে একটা দিল। তো এই হচ্ছে ক্রোমিয়ামের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এরকম আরো কিছু মৌল আছে যে পরমাণুগুলোতে হচ্ছে তোমার এরকম ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আমাদের দেখা যায়। আর তোমার কি জানে বলে, সেগুলো তোমরা বই থেকে দেখে নিবা, বইতে মেবি ক্রোমিয়ামে দেওয়া আছে, আরো কয়েকটা আছে, এগুলো আস্তে আস্তে দেখে নিবা। আমি তোমাদের বেসিকটা বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা এই চ্যাপ্টারের যেই বেসিক ধারণা, যেটা শিখলে তুমি আর আটকাবা না, গাইডের সলিউশন করতে আটকাবা না, তারপরে হচ্ছে তোমার বোর্ড কোশ্চেনেও আটকাবা না।